আসসালামু আলাইকুম। আমি প্রথমে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আজকের ক্লাসটি, বিকজ তোমরা আমার চ্যানেলটিকে কিছুটা হলেও সাবস্ক্রাইব করছো, এই জন্য আমার খুব ভালো লাগছে, এই জন্যই আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে একটি চমৎকার ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, যে ক্লাসটি হচ্ছে ছেদবিন্দু নির্ণয় সংক্রান্ত। মজা হচ্ছে ভিউয়ার্স, এই ক্লাসটি সাধারণত আমাদের বইয়ের মধ্যেও পাবো না, মানে আমার বইয়ের মধ্যেও অনেক প্রশ্ন আছে যেগুলো এই ধরনের প্রশ্নের সাথে যায় না, বাট এই প্রশ্নগুলো বিভিন্ন অ্যাডমিশনে আসে, বিভিন্ন অলিম্পিয়াডে আসে। সুতরাং এই প্রশ্নগুলো যদি আমরা একটু ভালো করে কি করি, মানে প্র্যাকটিস করি, তাহলে দেখব যে অ্যাডমিশনে আমার কোনো না কোনো একটা জায়গায় পাক্কা লেখা আছে, হয় আমি ইঞ্জিনিয়ার, নয় আমি ভালো একটা কি সাবজেক্টে ভর্তি হতে পারছি কোনো একটা ইউনিভার্সিটির। ওকে ভিউয়ার্স, যার দরুন চলো ক্লাসটা করে ফেলি। ওকে, তো দেখো কি লেখা আছে। একটা প্রশ্ন লিখে রেখেছি, একটি সমতলে 20টি সরলরেখা আছে, কোনো দুইটি সরলরেখা সমান্তরাল নয় এবং কোনো 3টি সরলরেখা একটি ছেদবিন্দুতে ছেদ করে নাই, মানে একই ছেদবিন্দুতে ছেদ করে নাই। সুতরাং এদের দ্বারা কতগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব সেটা আমরা করে ফেলবো। খুব ইজি একটা মানে প্রশ্ন। দেখো যে অ্যান্সারটা কি হওয়া উচিত। অ্যান্সারের আগে আমি একটা কথা বলি, যে তোমার প্রথম কথা হচ্ছে কোনো দুইটি সরলরেখা সমান্তরাল নয়, মানে এই কথাটা আমার কি চলবে না, মানে এটা হয় নাই, মানে এটা করে নাই। এবং বলছি 3টি সরলরেখা একই বিন্দুতে, দ্যাট মিন্স এরকম কোনো একটা জায়গা নাই যেখানে 3টা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে আছে কি, আছে হচ্ছে এরকম অবস্থান। মনে করো যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে সেই সরলরেখাগুলো ছেদ করেছে। মজা হচ্ছে যে কোনো দুইটা সরলরেখা যদি আমার একটা মানে কি বলবো ছেদ করে, তাহলে একটা ছেদবিন্দু উৎপন্ন হয়। তাহলে কয়টা রেখা ছেদ করার ফলে একটা ছেদবিন্দু হচ্ছে? দুইটা রেখা। তাহলে আমাকে কি বলেছে, এদের দ্বারা কতগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব। তাহলে দেখো দুইজন সমান্তরাল নাই, 3টাও এক বিন্দুতে ছেদ করে নাই, তারা এইভাবে ছেদ করেছে বিভিন্ন ওয়েতে। তার মানে অ্যান্সারটা হচ্ছে অনলি 20, মানে 20C2। 20টা থেকে 2টা করে সিলেকশন করলেই কি হয়ে যাচ্ছে, আমার অ্যান্সার কমপ্লিট হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, খুব চমৎকার একটা প্রশ্ন। দেখো বিশাল এক প্রশ্ন, অ্যান্সারটা এতটুকু, বুঝতে পারছো? তাহলে যদি আমি প্রশ্নের বেসিকটা বুঝি, তাহলে প্রশ্নের উত্তর করাটা একদম কি ইজি একটা ব্যাপার। ওকে, একই টাইপের একটা প্রশ্নে আমি যাচ্ছি। এই প্রশ্নটাকে শুধু একটু চেঞ্জ করে দিব। দেখো বলছি একটি সমতলে 20টি সরলরেখা আছে, যার মধ্যে কোনো দুইটি না বলে আমি এখানে একটু বললাম, কি বললাম, কোনো 5টি সরলরেখা সমান্তরাল, নয় কথাটা কেটে দিলাম, খেয়াল করো। তাহলে এর মধ্যে যে কোনো 5টি সরলরেখা সমান্তরাল। আর একটা কথা বলছি, আবার কোনো 3টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করে নাই। আমি এখানে বললাম না, 4টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করেছে। কি বললাম, এখানে ছেদ করেছে। সুতরাং এদের দ্বারা কতগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব, খেয়াল করে দেখো। তাহলে প্রশ্নটা হচ্ছে একই সমতলে 20টি সরলরেখা আছে, কোনো 5টি সরলরেখা সমান্তরাল, আবার বলছি আবার কোনো 4টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করেছে, এদের দ্বারা কতগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব। ভিউয়ার্স, খুব চমৎকার আর একটা প্রশ্ন, দেখা যায়। তাহলে অ্যান্সারটা কি হবে? প্রথম কথা হচ্ছে 5টি সরলরেখা সমান্তরাল, মানে কি 1 2 3 4 5, এরকম 5টা সরলরেখা যারা সমান্তরাল, অর্থাৎ এই 5টা সরলরেখার দ্বারা কোনো ছেদবিন্দু নির্ণয় সম্ভব নয়। দ্বিতীয়ত কথা হচ্ছে কোনো 4টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করে, মিনিং কি 1 2 3 4, সরি এটা একটু বাহির দিয়ে চলে গেল। তার মানে এই 4টা সরলরেখা একটি বিন্দুতে ছেদ করেছে, মিনিং কি খেয়াল করে দেখো। 4টা, এই যে 1 2 3 4, এই 4টা সরলরেখা যদি একটা বিন্দুতে ছেদ করে, এদের দ্বারা টোটালি কয়টা সরলরেখা কয়টা ছেদবিন্দু নির্ণয় সম্ভব, আমরা এবার সেটা করব। তো দেখো আমার মনে হয় তোমরা উত্তর অলরেডি বুঝে গেছো, যে আমরা কি জানি, যে কোনো 2টা রেখা যদি ছেদ করে একটা কি পাই, ছেদবিন্দু পাই। তাহলে প্রথমে সিলেকশনের উপায় কি, যে আমি 20C2 20টার মধ্যে থেকে 2টা করে চুজ করে ফেলবো, যাদের দ্বারা আমার কি হবে, যে ততগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব হয়ে গেছে। বাট
এই 20টার মধ্যে দেখো এই 5টা রেখাও কি সিলেকশন হয়ে গেছে না, এবং সেখান থেকে 2টি করে নিয়ে আমি ছেদবিন্দু কমপ্লিট করে ফেলেছি, বাট তারা তো কোনো ছেদবিন্দু নির্ণয় করে নাই। সুতরাং কি হবে, 5C2 করে নিয়ে তাদেরকে আমি বাদ দিয়ে দেব। কাজ হচ্ছে এটা। আরেকটা কথা হচ্ছে, এখানে আমার 4টা রেখা ছিল, 4টা রেখা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল, যে 4C2, মানে 4C2 হলে যে অ্যান্সারটা হওয়া উচিত এই অ্যান্সারটা হওয়া উচিত ছিল, কিন্তু 4C2 এখানে কি তা হয়েছে? আমার তারা কি 4টা রেখা মিলে অনলি একটা ছেদবিন্দু তৈরি করছে। কয়টা ছেদবিন্দু? অনলি একটা ছেদবিন্দু তৈরি করেছে। মিনিং, প্রথম কথা হচ্ছে 4C2কে আমি বাদ দিয়ে দিলাম, কারণ তারা তো ততগুলো 4C2 নিয়ে যতগুলো কি আসে তোমার হচ্ছে যে ছেদবিন্দু নির্ণয় সম্ভব সেটা তো তারা তৈরি করে নাই, তারা করছে কি অনলি একটা ছেদবিন্দু নির্ণয় করেছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বোঝা যাচ্ছে? তাহলে দেখো 20C2, বিকজ 20টা রেখার মধ্যে থেকে 2টা করে নিয়ে আমি অলরেডি সিলেকশন করেছিলাম, যাদের 5টা রেখা কখনোই ছেদ করবে না, বিকজ তারা সমান্তরাল। সুতরাং 2টা করে 5টার মধ্যে 2টা করে নিয়ে তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। অ্যান্ড এই 4 জন যেহেতু একটা ছেদবিন্দু উৎপন্ন করেছে, সুতরাং তাদেরকেও 4C2 আকারে বাদ দেওয়ার পরে যোগ করেছি শুধু ওই একটা ছেদবিন্দু। বিষয় হচ্ছে এটা। আরেকটা চমৎকার প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেললাম। ওকে, খেয়াল করো, চমৎকার একটা প্রশ্ন আবার আমি লিখে ফেলেছি। বলছি 10টি সরলরেখা ও 4টি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করবে? সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করবে? ভিউয়ার্স, একটা কথা এখানে অবশ্যই লক্ষ্য করতে হবে তোমাদেরকে। আমি বলি নাই যে সরলরেখা টু সরলরেখা ছেদ করতে পারবে না, এবং এ কথাও বলি নাই যে বৃত্ত টু বৃত্ত ছেদ করতে পারবে না, এবং এটাও উল্লেখ করি নাই যে বৃত্ত আর সরলরেখা ছেদ করতে পারবে না। তাহলে যেহেতু এই 3টা কথাই উল্লেখ করি নাই, সুতরাং কেস দাঁড়াবে এই 3টাই। যে কেস 1 কি হচ্ছে খেয়াল করে দেখো। কেস 1 হচ্ছে সরল রেখা ও সরল রেখা দ্বারা ছেদবিন্দু কয়টা পাবা? একটু খেয়াল করো, টোটাল আছে 10টা সরলরেখা। 10টা সরলরেখার মধ্যে যে কোনো 2টা যদি আমরা চুজ করি তাহলে একটা কি ছেদবিন্দু পাবো, সর্বোচ্চ একটা ছেদবিন্দু পাবো, তাই না? তাহলে একটু খেয়াল করো, আগে কি করতে হবে আমাকে, যে 10টি সরল রেখা হতে, এটাকে এখানে দিয়ে দাও, 10টি সরল রেখা হতে 2টি বাছাইয়ের উপায় ইজ ইকুয়াল টু কি হবে তাহলে 10C2। তাহলে কয়টা ছেদবিন্দু পাচ্ছ? সর্বোচ্চ একটা। তাহলে অতএব ছেদবিন্দু ইজ ইকুয়াল টু 10C2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু যা হবে সেটাই। আচ্ছা, তাহলে কেস 2 কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। কেস 2 এটা কি বলছি, এবার সরলরেখা আর সরলরেখা দ্বারা ছেদবিন্দু নির্ণয় শেষ। তাহলে আমরা যদি এবার বলি বৃত্ত ও বৃত্ত দ্বারা ছেদবিন্দু কয়টা পাবো একটু খেয়াল করো। 2টা বৃত্ত একটা ছেদবিন্দুতেও কি ছেদ করতে পারে, অথবা 2টা বৃত্ত এরকম 2টা ছেদবিন্দুতেও ছেদ করতে পারে। তাহলে সর্বোচ্চ যেহেতু প্রশ্নে আছে, তাহলে কয়টা এখানে, যে 2টা বৃত্ত দ্বারা আমি সর্বোচ্চ ছেদবিন্দু পাচ্ছি 2টি। সুতরাং অ্যান্সারটা খেয়াল করো। তাহলে প্রথম কথা হচ্ছে যে 4টি বৃত্তের 2টা সিলেকশন করতে হবে। তাহলে 4টি বৃত্ত হতে 2টি বাছাইয়ের উপায়, কি উপায়, ইজ ইকুয়াল টু 4C2। তাহলে ছেদবিন্দু কতগুলো আসছে? ছেদবিন্দু হচ্ছে 4C2 ইন্টু 2, কারণ সর্বোচ্চ 2টা বিন্দুতে তারা ছেদ করেছে। তৃতীয় কেস কি হচ্ছে একটু খেয়াল করো। কেস নাম্বার 3 এটা কি হচ্ছে? কেস নাম্বার 3 কি হচ্ছে একটু খেয়াল করো। তাহলে কেস 3 হচ্ছে বৃত্ত ও
সরল রেখার দ্বারা উৎপন্ন ছেদবিন্দু আর কি, ছেদবিন্দু কেমন দেখো, একটা বৃত্ত আর একটা রেখা সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতেছে? দুইটা বিন্দুতে ছেদ করতেছে, তাই না? তাহলে প্রথম কথা হচ্ছে তোমাকে 10টি রেখা হতে বা সরল রেখা হতে একটি বাছাইয়ের উপায়, তাহলে 10টা হতে একটা বাছাইয়ের উপায় কত? 10c1। আর তোমার হচ্ছে 4টা বৃত্ত আছে, তাহলে 4টি বৃত্ত হতে আমার যে কোনো একটি বাছাইয়ের উপায় কত? তাহলে 4c1। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমার বাছাই কমপ্লিট, মানে এখানে বাছাই হয়ে গেছে, শুধু ছেদবিন্দু দরকার। তাহলে ছেদবিন্দু কত হবে? 2টা, তাই না? তাহলে এখানে আমার বলি যে অতএব ছেদবিন্দু, তাহলে ছেদবিন্দু কি দাঁড়াচ্ছে? ছেদবিন্দু হচ্ছে ইজ ইকুয়াল টু 10c1 ইন্টু 4c1 ইন্টু 2টা ছেদবিন্দু দ্বারা নির্ণয় করেছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা 3টা প্রশ্ন মানে কেস কমপ্লিট করলাম। এই 3টা কেসে যেটা ঘটেছে সেটা কি? আমার কেস 1 যেটা ছিল সরলরেখা ও সরলরেখা দ্বারা ছেদবিন্দু নির্ণয় সম্ভব, যেখানে সর্বোচ্চ ছেদবিন্দু পাইতাম আমরা একটি। তার মানে এখানে আমার ছেদবিন্দু, তাহলে প্রথমে হচ্ছে 10টা সরলরেখা থেকে আগে 2টা তুমি কি করে নিলা? বাছাই করে নিলা, দেন ছেদবিন্দু নির্ণয় করলা। সেম অ্যাজ বৃত্ত আর বৃত্ত, 4টা বৃত্তের 2টা সর্বোচ্চ ছেদ করেছে 2টা জায়গায়, তাহলে এখানে আমি ছেদবিন্দু পাচ্ছি 4c2 ইন্টু 2। বৃত্ত আর সরলরেখা দ্বারা ছেদবিন্দু যেটা নির্ণয় করেছি সেটা হচ্ছে কি? সর্বোচ্চ 2টা ছেদবিন্দু নির্ণয় সম্ভব, যেখানে 10টা রেখা হতে একটা বাছাইয়ের উপায় এত, 4টি বৃত্ত হতে বাছাইয়ের উপায় এত, তাদেরকে ইন্টু করে তার সাথে 2 গুণ করে দাও, যেটা আসবে টোটাল ছেদবিন্দু সেটা। এই কেস 3তে যেই কয়টা তুমি কি অ্যান্সার পেয়েছো ছেদবিন্দু, 1টা 2টা অ্যান্ড 3টা, এই 3টাকে টোটালি যোগ করে দাও, তোমার অ্যান্সার কমপ্লিট। এতগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব 10টা সরলরেখা ও 4টি বৃত্তর দ্বারা। ক্লিয়ার ভিউয়ার্স? তাহলে এখানে আমার 20টা সরলরেখার 10টা যদি বৃত্ত দেয়, নো প্রবলেম, আমরা একই ওয়েতে প্রশ্নটাকে কমপ্লিট করে ফেলবো। তাহলে এতগুলো ছেদবিন্দু নির্ণয় সম্ভব। খুব ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন আমি তোমাদের সামনে লিখে ফেলেছি, একটু খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে 50 জন অতিথি নিজেদের মধ্যে কতভাবে করমর্দন বা হ্যান্ডশেক করতে পারে? 50 জন অতিথি, মনে করো একটা বিয়ের অনুষ্ঠানে 50 জন গেছে। দেখো আবার তোমরা বিয়ে করে ফেলো না, আচ্ছা যাক, বিয়ের ইচ্ছা হলে একটু লেটে করবা, বিকজ আগে ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, তারপর বিয়ে করবো নাকি? আচ্ছা, তো দেখা যাক নাকি কি বলছি, যে 50 জন অতিথি নিজেদের মধ্যে কতভাবে করমর্দন বা হ্যান্ডশেক করতে পারে। একদম চমৎকার একটা প্রশ্ন, বা এভাবে বলতে পারো নট অনলি চমৎকার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এই অঙ্কটা এত পরিমাণ ইম্পর্ট্যান্ট, মানে কোথাও না কোথাও আসেই আর কি। কিভাবে প্রশ্নটা সলভ করবো একটু খেয়াল করো। কতজন অতিথি? 50 জন। আমি এভাবে একটু লিখি 1 2 3 4, এভাবে আমার টোটাল অতিথি আসছে একটা বিয়ের অনুষ্ঠানে 50 জন। একে অপরের সঙ্গে তারা কতভাবে হ্যান্ডশেক করতে পারে সেই অ্যান্সারটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। খেয়াল করো, এই প্রথম জন ব্যক্তির সঙ্গে এদিকে যে টোটাল 49 জন আছে, সেই 49 জন ব্যক্তি কি করতে পারে? এর সঙ্গে হ্যান্ডশেক করতে পারে, তার মানে এটাকে আমরা 49 লিখতে পারি। তাহলে একটু খেয়াল করো, দ্বিতীয় জন ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করার জন্য কতজন বাকি আছে? খেয়াল করো, অলরেডি কিন্তু এই দ্বিতীয় জন প্রথম জনের সঙ্গে কি করে ফেলেছে? হ্যান্ডশেক করে ফেলেছে। তাহলে তার প্রথম জনের কি আবার নতুন করে দ্বিতীয় জনের সঙ্গে হ্যান্ডশেক করার প্রয়োজন আছে? না। তাহলে কি আছে বাকি? এইদিকে যে 48 জন আছে, সে 48 জন হ্যান্ডশেক করবে কার সাথে? দ্বিতীয় জনের সাথে। তাহলে তৃতীয় জনের সাথে হ্যান্ডশেক করার জন্য উপস্থিত কয়জন? 47। এইভাবে দেখো চলতেছে। আমি যদি এখানে একটা 49 নিয়ে নিই, তাহলে খেয়াল করো 49তম ব্যক্তির সঙ্গে হ্যান্ডশেক করার জন্য শুধু বাকি আছে কয়জন? তাহলে অনলি একজন। কয়জন বাকি আছে? একজন। তাহলে খেয়াল করো, এটা বিষয় হচ্ছে আমার যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা একটু খেয়াল করে দেখি আমার কি হচ্ছে, যে আমার এখানে সোজা কথা 1 থেকে 49, তার মানে হ্যান্ডশেক করার যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত? ইকুয়াল টু 1 + 2 + 3 +
4 প্লাস ডট ডট কত পর্যন্ত 49 পর্যন্ত। তাহলে এই যে 1 থেকে 49 তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যেটা তোমরা ছোটবেলায় করে আসছো তার রেজাল্টটা কীরকম ছিল 49 ইন্টু 49 যোগ 1 ডিভাইডেড কত ছিল 2। মনে আছে? এই যে একটু লিখে ফেলি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এভাবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এটাই ছিল আমাদের সেই ফর্মুলা। তাহলে একটু খেয়াল করো এখানে কি দাঁড়াচ্ছে 49 ইন্টু 50 নিচে কত আছে 2। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি 50C2। কাজ হচ্ছে এটাই। তাহলে খেয়াল করে দেখো খুব চমৎকার একটা প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি। সেই প্রশ্নটা কি যে 50 জন অতিথি নিজেদের মধ্যে কতভাবে করমর্দন বা হ্যান্ডশেক করতে পারে। তাহলে রেজাল্ট যেটা দাঁড়াইলো লাস্টে সেটা কি 50C2। তার মানে কি এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে তুমি এটাকে যদি এইভাবে ইউজ করো মানে সূত্র হিসেবে চিন্তা করো তাহলে সূত্রটা দাঁড়াবে NCR আর বলতে কি 2 NC2। তার মানে n সংখ্যক ব্যক্তি একে অপর মানে একজন আরেকজনের সঙ্গে হ্যান্ডশেক করলে হ্যান্ডশেক তৈরি হয় কি মানে দুইজন হ্যান্ডশেক করলে একটা হ্যান্ডশেক তৈরি হয় মানে হাত মিলাইলে আর কি। তাহলে খেয়াল করো n সংখ্যক তার মানে যদি তোমাকে এখন 45 জন দেয় তাহলে 45C2। তার মানে যদি 60 দেয় তাহলে 60C2। খুব ইজিলি আমি তার রেজাল্টটা কমপ্লিট করে ফেলতে পারছি। বাট আমার দেখো প্রত্যেকটা অঙ্কে একটা জিনিস তুমি হয়তো মানে দেখতে পেয়েছো যে বেসিক যদি আমি বুঝতে পারি তাহলে তার রেজাল্টটা বের করা আমার জন্য ইজি। কিন্তু আমি যদি সরাসরি সূত্রটা বলতাম NC2 দুইজনে কি বলে হাত মিলাইলে তার একটা হ্যান্ডশেক হয় এই মিলাই দাও হয়ে গেল উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে আসছে তুমি কি বিষয়টা ক্লিয়ার হয়েছো আশা করি। যদি ক্লিয়ার হও তোমার কাছে অঙ্ক করা খুব ইজি একটা ব্যাপার। ঠিক আছে আসো নেক্সট প্রশ্ন খুবই চমৎকার। আরে ভাই রাজশাহীতে আছি এবার ঢাকাতে যাব ট্রেনে চড়ে তাও আবার লোকাল ট্রেন কি করা যায় তাই দেখা যাক। দেখো মনে করো রাজশাহী থেকে তুমি লোকাল ট্রেনে চড়ে ঢাকাতে যাবা অর্থাৎ রাজশাহী স্টেশন থেকে ঢাকা স্টেশনে পৌঁছতে মনে করো মিনিমাম লোকাল ট্রেন 25টা স্টপেজ দিবে মানে 25টা জায়গায় সে কী করবে দাঁড়াবে। তাহলে এই ট্রেন কোম্পানি যতগুলো মানে কি বলবো কতগুলো টিকিট তৈরি করতে হবে শুধু যাওয়ার জন্য, আসতে হলে তো আবার আছেই। তাহলে যাওয়ার জন্য তাদেরকে কতগুলো টিকিট তৈরি করতে হবে এইরকম একটা চমৎকার প্রশ্ন আমরা এবার কমপ্লিট করব। দেখো প্রশ্নটা লিখছি না সরাসরি আমি সলভে চলে যাচ্ছি। খেয়াল করো কিভাবে যে মনে করো রাজশাহী স্টেশন থেকে আমি রওনা দিলাম, পরের স্টেশন যেটা হয় রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে যেটা আসে তোমার মনে করো হরিয়ান, তারপরে আসে কি সে সারদা, তারপরে আসে আব্দুলপুর অতটা খেয়াল নাই, এরপরে যেটা হয় সেটা হয় কি এয়ারপোর্ট মানে ঢাকার আগে, দেন ক্যান্টনমেন্ট, তারপর লাস্ট স্টপেজ কি কমলাপুর। আমরা মনে করলাম এটাই। তো যেটা বলছিলাম যে এটাকে আমরা 1 নম্বর স্টপেজ ধরলাম, সরি স্টেশন 2, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে এটা তোমার হচ্ছে 25, তার মানে এটা হচ্ছে 24, এটা হচ্ছে 23। খেয়াল করে দেখো এই 1 নম্বর স্টেশন অর্থাৎ রাজশাহী স্টেশন থেকে কমলাপুর স্টেশনে পৌঁছতে আমার টোটাল 25টা স্টেশন ওভারকাম করতে হবে একটা লোকাল ট্রেনে। আরে ভাই সকালে উঠলে যে কবে পৌঁছবো আল্লাহ জানে নাকি। আচ্ছা দেখা যাক। দেখো তাহলে রাজশাহী থেকে কমলাপুরে পৌঁছবো লোকাল ট্রেনে চড়ে, মজাই আলাদা। আচ্ছা তাহলে এবার খেয়াল করো রাজশাহী স্টেশন থেকে এইদিকে কমলাপুর পৌঁছতে গেলে রাজশাহী স্টেশনকে কতগুলো টিকিট দিতে হবে একটু খেয়াল করো। রাজশাহী স্টেশন একে প্রথমত রাজশাহী ইউনিভার্সিটির জন্য একরকম টিকিট বানাইতে হবে, দ্বিতীয়ত হরিয়ানের জন্য একরকম বানাইতে হবে, তৃতীয়ত সারদার জন্য একরকম বানাইতে হবে, চতুর্থ আব্দুলপুর, দেন এখান থেকে তাকে আবার এয়ারপোর্ট, দেন কমলাপুর, দেন একদম সরি ক্যান্টনমেন্ট, দেন কমলাপুর। এত রকমের টিকিট বানাইতে হবে। কত রকমের টিকিট বানিয়েছে খেয়াল করে দেখছো। রাজশাহীকে বাদ দিলে সে টিকিট বানিয়েছে কত রকমের 24 রকমের। কত রকমের আমি এদিকে একটু লিখি এভাবে 24, তার মানে 24 রকমের টিকিট রাজশাহী স্টেশনকে বানাতে হচ্ছে। এদিক থেকে খেয়াল করো কয়টা স্টপেজ আছে 24টা স্টপেজ আছে।
তার মানে আমি যদি এবার বলি রাজশাহী ইউনিভার্সিটির স্টেশন মাস্টারকে কত রকমের টিকিট দেওয়া লাগবে, তাহলে সে দিবে কত রকমের? 23 রকমের। কত রকমের? 23 রকমের। খেয়াল করো। একইভাবে তাহলে হরিয়ান কত রকমের দিবে? 22 রকমের। এইভাবে যদি এটা চলতেই থাকে তাহলে আমি একদম লাস্টে চলে যাই, অর্থাৎ লাস্টের আগেরটাই। তার মানে কি ক্যান্টনমেন্ট শুধু কমলাপুরে যাওয়ার জন্য টিকিট দিবে 1 রকমের। কত রকমের? 1 রকমের। তাহলে খেয়াল করে দেখো, জাস্ট আগের প্রশ্নটার মতোই দাঁড়িয়ে গেছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি 1 + 2 + 3 প্লাস কত, লাস্ট 24 কাজ হচ্ছে এটা। তার মানে এটাও কত হচ্ছে রেজাল্ট? 24 × 24 + 1/2। তার মানে তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে কি 24 × 25/2, দ্যাট মিনস 25C2। আমি যদি কম্বিনেশনের মাধ্যমে কমপ্লিট করি তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে কত? 25C2। তার মানে শুধুমাত্র রাজশাহী স্টেশন থেকে কমলাপুর স্টেশনে পৌঁছার জন্য তোমাকে এত প্রকারের টিকিট তৈরি করতে হবে। তাহলে যাওয়া আসার জন্য কত প্রকার? তাহলে এবার লিখবা কি, অতএব যাওয়া ও আসার জন্য টিকিট তৈরি করতে হবে। কত রকমের? = 2 × 25C2। তার মানে এই 25C2 ছিল কি শুধুমাত্র যাওয়ার জন্য অথবা আসার জন্য। তাহলে যদি যাওয়া এবং আসা হয় তাহলে 2 দিক থেকে 2 গুণ হবে, তাহলে 2 × 25C2। ভিউয়ার্স, খুব চমৎকার একটা প্রশ্ন। খেয়াল করে দেখো, রাজশাহী থেকে কমলাপুর তুমি কি লোকাল গাড়িতে ঢুকুর ঢুকুর করে পৌঁছে গেছে ইনশাআল্লাহ, নাকি? তাহলে দেখা যাক আমরা কত উপায়ে পৌঁছেছি। শুধু যাওয়ার জন্য যা পৌঁছেছি, বাট কত রকমের টিকিট বানিয়েছিলাম? টিকিট ছিল 25C2। তাহলে যাওয়া আসার জন্য তাদেরকে টিকিট বানাইতে হবে এতগুলো, 2 × 25C2। আমরা খুব চমৎকার একটা ক্লাস কমপ্লিট করলাম। আবারও তোমাদেরকে একটা কথা বলছি, নেক্সট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই জীবন ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।